গণ আন্দোলন গড়ে উঠলো বা গণ অভ্যুত্থানের চেহারা নিল, যেটা শুধুমাত্র ছাত্র আন্দোলন থেকে শুরু হলো এবং সেটা একটা গণ আন্দোলনের রূপ নিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? এর পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে বলে আপনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি যে বিদেশি শক্তির হাত অবশ্যই আছে। কারণ আপনি দেখেন এই প্রোটেস্ট কিন্তু শুরু হয়েছে আমাদের সরকারের কোনো ডিসিশনের জন্য নয়। আমাদের সরকার তো কোটা কমিয়ে দিয়েছিলাম আমরা কয়েক বছর আগে, যখন প্রথম কোটা প্রোটেস্ট হয়। এটা ছিল একটা আদালতের রায়, আর এটা ছিল টেম্পোরারি, যে যখন এটা সুপ্রিম কোর্টের যাবে, সুপ্রিম কোর্ট এটা ফাইনালি ডিসাইড করবে। আনটিল দেন কোটা আমরা রিইনস্টেট করছি। তো আমাদের সরকার তো আদালতে এটাকে ফাইট করছে যে আমরা চাই কোটা কমানো হোক। তো এই কোটা প্রোটেস্ট হওয়ারই তো কোনো প্রয়োজন ছিল না। তারপরেও যে যখন আমরা অ্যাপিল করলাম সুপ্রিম কোর্টে, আমরা বলছি যে হ্যাঁ আমরা কোটাটা কমিয়ে দেব আবার সুপ্রিম কোর্টের রায় নিয়ে, তখন পর্যন্ত কিন্তু আপনার আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল, পুলিশ কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছিল। এখন সেদিন রাত্রে আমার মার একটি বক্তব্যকে টুইস্ট করে অনলাইন ছড়ানো হয়। আমার মা বলেন যে আমরা চাই না যে রাজাকারের বাচ্চারা পরিবাররা সরকারি চাকরিতে আসুক। তাকে টুইস্ট করে বলা হয়েছে যে তিনি ছাত্রদেরকে রাজাকার বলে দেখেছেন। আর শুধু তাই নয়, মাঝরাতে অন্ধকারের মধ্যে এক গ্রুপ ডেমনস্ট্রেশন দিয়ে স্লোগান দেওয়া শুরু করে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। সেই স্লোগান শুনে আমাদের ছাত্রলীগ, আমাদের ছাত্ররা খেপে যায়, যেটা স্বাভাবিক। আপনি যদি এখন জেরুসালেমে মার্চ করেন, মাঝরাতে স্লোগান দেন আমরা নাজি, আমরা নাজি, জেরুসালেমের লোকজন তো খেপে গিয়ে আক্রমণ করবেই। ঠিক তাই হয়েছে। সেখান থেকে সংঘর্ষে পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে আনফর্চুনেটলি কিছু কিছু পুলিশ গুলি চালান। তারপরে কিন্তু আমাদের সরকার ইমিডিয়েটলি একটা জুডিশিয়াল কমিশন করে 3 মেম্বারের, এই যত যান হারানো হয় এটা ইনভেস্টিগেট করার জন্য। যে সকল পুলিশ অফিসার গুলি চালিয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয়, আর এই আন্দোলনকারীদেরকে আলোচনায় ডাকা হয়। তবে দেখা যাচ্ছে যে তাদের সব ডিমান্ড হয়ে যাওয়ার পরেও তার সাথে সাথে আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিংটা আরো দ্রুত করে ফেলে আর কোটা বাতিল হয়ে যায়। তারপরে তারা দাবি করা শুরু করে সরকারের পতন। আর সরকারের পতন শুধু নয়, তার সাথে দেখা যায় তারা পুলিশের উপর আক্রমণ শুরু করে, আর তাদের যারা আক্রমণ করছে তাদের হাতে অস্ত্র, বন্দুক। তো এই সকল সিচুয়েশন মিলে আমার স্পষ্ট মনে হচ্ছে যে কেউ না কেউ কোন শক্তি অনলাইন এটাকে ইনসাইট করে যাচ্ছে, বাড়ানোর চেষ্টা করছিল কন্টিনিউয়াসলি। আর সেই পর্যায়ে এই স্লোগানের ব্যবস্থা করেছে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। আর তারপরে এদের হাতে অস্ত্র তুলে দিয়ে, আপনারা সরকারে ছিলেন, আপনারা সরকারি দল, সেই জায়গায় আপনাদের কাছে তো নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে। আপনার মা প্রধানমন্ত্রী, তিনি মাত্র কয়েকদিন আগেই চায়না সফরে গেছিলেন, ভারত সফরে তার আগে এসেছিলেন, এবং অনেকে বলছেন যে বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা প্লেগ্রাউন্ড হয়ে গেছে। সেখানে চাইনিজ ইনফ্লুয়েন্স রয়েছে, সেখানে আমেরিকান ইনফ্লুয়েন্স রয়েছে। কোথাও গিয়ে কি আপনার মনে হয় এই জিওপলিটিক্যাল টাসেলের মধ্যে বাংলাদেশ ফেসে গেছে এবং সেই কারণে শেখ হাসিনার সরকার পতন ঘটলো? হ্যাঁ, অবশ্যই। তবে আমি মনে করি না যে এখানে চায়নার কোনো হাত আছে। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি। মূলত পাকিস্তানে আইএসআই তো সর্বকাল চেষ্টা করতেই থাকে, আমাদের ক্ষমতায় 15 বছর আমরা তাদেরকে ঠেকাতে থাকি। তাদের এজেন্ট রেগুলারলি বাংলাদেশে ধরা পড়ে। তো আমি সাসপেক্ট করি যে মূলত এখানে আইএসআইয়েরই সবচেয়ে বড় হাত আছে। এখন যেহেতু এদেরকে তো আমি স্টুডেন্ট বা প্রোটেস্টার বলবো না, আমি বলবো একটা মব। যেহেতু তাদের প্রথম দাবি যে ডক্টর ইউনূসকে ক্ষমতা দিতে হবে, যেটা আমেরিকা বহু বছর ধরে চেষ্টা করছে। হু নোস, আমার কাছে কোনো প্রমাণ নেই, বাট এতে তো আরো মনে হচ্ছে হয়তো আমেরিকারও হাত থাকতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুতর একটি অভিযোগ। মানে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ঘরে ফেরা এবং তার মানে মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশ ছেড়ে কোনোদিন যাননি। আমাদের সরকার কিন্তু ওনাকে গ্রেফতার করে নাই, কিছুই করে নাই। তিনি বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছেন, কিন্তু তার প্রচুর ব্যবসা আছে বাংলাদেশে।
তিনি যাওয়া আসা করতে থাকেন। হুম। তিনি প্যারিসে গিয়েছিলেন চিকিৎসা করতে। বলা হয় যে আপনার মা শেখ হাসিনা তিনি মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি খুব পারটার্ব ছিলেন, তিনি খুব শঙ্কিত ছিলেন, কারণ তার মনে হয়েছিল রাজনৈতিক রাইভাল হিসেবে মোহাম্মদ ইউনূসের যে পপুলারিটি বা অ্যাকসেপ্টেন্স রয়েছে সারা বাংলাদেশের বুকে, সেটা তার কাছে একটা বড় থ্রেট, এরকম একটা পারসেপশন হয়েছে। শোনেন, পপুলারিটি বিদেশে থাকা এক জিনিস আর বাংলাদেশের মানুষের কাছে থাকা আরেক জিনিস। আমাদের গত কু হয়েছিল তখনই তো তারা চেষ্টা করেছিল, ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন একটা দল করে ইলেকশন করবেন, দেখা গেল যে তিনি দলই গঠন করতে পারলেন না। তো বাংলাদেশে পপুলারিটি মানে ভোট জেতার মতন পপুলারিটি, দল গঠন করার মতন পপুলারিটি তার নেই। তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তিনি কোনোদিন নির্বাচন করে জিতে আসতে পারবেন না। তো তাই হয়েছে। বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে দুটি রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি। ভোট আমাদের আছে, ভোট আরো কারোর নাই। নির্বাচন হবে, আজকে হোক কালকে হোক, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে, এটা ঠেকানোর কোনো উপায় নেই, আপনি যতই চেষ্টা করেন। একমাত্র এই অনির্বাচিত সরকারে অন্য কাউকে বসায় দেওয়া যায়, বাট অনির্বাচিত সরকার তো বেশি দিন চলতে পারবে না। এখন দেখা যাক ডক্টর ইউনূস কিভাবে চালাতে পারেন, কারণ বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, কোনো সরকারই নেই। তিনি আগে আইন শৃঙ্খলা দিতে পারেন কিনা সেটাই হচ্ছে প্রথম টেস্ট। না, আপনি কি মনে করেন তিনি পারবেন? উইল হি গেট সাকসেসফুল হবেন? দেখেন, একটা দেশ চালানো কিন্তু অত সহজ ব্যাপার না। আই উইশ হিম লাক, বাট আমি কিন্তু ডাউটফুল। আপনার দলের বিরুদ্ধে এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে, বারবার সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি উঠে এসেছে যে তারা ওয়েল আর্মড, হেভিলি আর্মড, তারাও গুলি চালিয়েছেন, তাদের নেতৃত্বে অনেক সময় পুলিশ হামলা করেছে। এই যে অভিযোগগুলি এবং যে ছবি বারবার সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে, কিভাবে সেটাকে রেফিউট করবেন? না, এটা বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়। তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় নাই, তারা নিজেদের মতন করে। সবাইকে তো আমরা সবসময় কন্ট্রোল করে রাখতে পারি না, এটা সম্ভব না, একটা গণতন্ত্রে এটা সম্ভব না। তবে আমাদের দায়িত্ব হচ্ছে যে যখন একটু বাড়াবাড়ি করবে, আইন ভঙ্গ করবে, তাদের বিচার করা।